সূর্যের গনগনে তাপে ঘাম ঝরলেও কাজ থামানোর উপায় নেই। ভর দুপুরে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকার জন্য চলছে শ্রমিকের অবিরাম যুদ্ধ। তীব্র ক্লান্তি ভর করলেই কেবল ছায়ায় বসা, একটু জিরিয়ে নেয়া। বাসায় গেলে তো চিনতেই পাই না কোথার থেকে আসছি। বাসায় দুদিন থাকলে আবার একটু শরীরে ঠিক হয়। এই নদীতে আসলে তো মনে করেন স্টিলে গরমে আবার শরীর মরিল সব নষ্ট হয়ে যায়, পুড়িয়ে যায়। গরম কথা আর করেন না, গরম হলে কাম কাজ করতে পারতাছি না। এই একদিন কাম করি 3 দিন জিরাই, আবার জিরাইলে সংসার চলে না। ঘর ভাড়া দুনিয়ার চাপের ভিতরে আছে, আর মনে করেন সিমি ছাড়া কোনো কামই নেই। এই যদি আবার যদি কাম না করি বাইর থাকা নাই, সংসার চলে না। ঘর ভাড়া বুঝিনি একটা মানুষের কত খরচা লাগে। তারপরে প্যারের দেয় মনে গরম মনে মাইনাস প্যারের দেয় কাজ করি, ওই জিরা মিরা যা পারি করি। গরম বাইক প্রচুর গরম, গরমেতে করা যায় না, কাজ করা যায় না, খুব কষ্ট হয়। যখন না করলে তখন আর কামের আসি না। একটা করে খ্যাপ মারতেছি আর 10 মিনিট করে 15 মিনিট করে জিরাতেছি। গরমে শরীরে আগুন বেড়াতেছে। শহুরে জীবনে জীবিকার সন্ধানে থাকা মানুষের ব্যস্ততা কমবার নয়। ঘামে ভিজে দুদণ্ড স্বস্তি নিতে থাকা মানুষের যেমন দেখা মেলে, ঠিক একইভাবে তীব্র গরমে মায়ের ক্লান্তি দূর করতে দেখা যায় ছোট্ট সন্তানকে। প্রকৃতিতে বৃষ্টির দেখা নেই, তবে শহরে কৃত্রিম বৃষ্টির আবহ দেখা যায় ক্যানন স্প্রে দিয়ে বিভিন্ন জায়গায় শীতল পানি ছিটানোর সময়। চলতি পথে গরমে বিরক্ত মানুষ থমকে দাঁড়ায়, অনেকে প্রয়াস পান সেই পানিতেই নিজেদের একটু ভিজিয়ে নেয়ার। আমার গাড়িতে এসি আছে, তারপরও এসিতে কাজ হইতেছে না। মোটামুটি এটা দেখলাম অনেক ঠান্ডা, এই জন্য একটু ভিজলাম। আমি দিনাজপুর থেকে এসেছি, এখানে যা গরম, অকল্পনীয় গরম, এখানে থাকা যাচ্ছে না। এই সিটি কর্পোরেশনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এইভাবে আরও জন্য দেয়, সকল নাগরিক যেন অল্প করে পায়। বেশি গরম তো এই জন্য যাওয়ার পথে একটু ভিজলাম, যাতে একটু ভালো লাগে। যে গরম পড়ছে মানে ঢাকাতে প্রায় এখন মেবি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখানে আমরা ফিল্ড ওয়ার্ক করি, যারা তারা সবসময় মার্কেট বাইরে থাকা লাগে। তো যার জন্য এই যে কৃত্রিম যে বৃষ্টির স্প্রেটা হচ্ছে, এটাতে আমাদের সীমিত সময়ের জন্য একটা প্রশস্তি পাচ্ছি, ভালো লাগতেছে। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, মে মাসের শুরুর দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যাতে কমে আসবে গরমের তীব্রতা। তবে আগামী মাসেই এক বা একাধিক অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। এ মাস জুড়েই তাপপ্রবাহ অব্যাহত ছিল বাংলাদেশে, এবং ক্রমান্বয়ে তার এরিয়া কভারেজ বৃদ্ধি পাওয়া শুরু করেছে। 11 তারিখের পর বৃদ্ধি পেতে পেতে 19 তারিখ প্রায় সারা বাংলাদেশে এই বিদ্যমান তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে, এবং এই আজকে 29 এপ্রিল পর্যন্ত বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সুতরাং এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের দিক থেকে এটি 76 সালের মধ্যে এই ধরনের এত দীর্ঘ ব্যক্তিকাল এবং এরিয়া কভারেজের 75 থেকে 80% এরিয়া কভারেজ এই বিদ্যমান তাপপ্রবাহের পূর্বে ছিল না বাংলাদেশে। সুতরাং এটা একটি নতুন ধরনের অভিজ্ঞতা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। তবে আশার হলো যে এই বিদ্যমান তাপপ্রবাহের নিখুঁত পূর্বাভাস অ্যাটলিস্ট 3 দিন আগে সুচারুভাবে দেওয়া যায়, এবং আপনাদেরকে টাইম টু টাইম আমরা হিট অ্যালার্ট মেসেজ প্রণয়নের মাধ্যমে আপনাদেরকে অবহিত করা হয়েছে। এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, আমরা গতকালকেও একটা হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি, সেটি 1 তারিখ সকালের দিকে সেটি শেষ হয়ে যাবে, এবং 2 তারিখের দিকে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে অতি তীব্র অথবা তীব্র তাপপ্রবাহ যে অব্যাহত আছে বাংলাদেশব্যাপী, তা কিছুটা তীব্রতা কমে গিয়ে ওই সব অঞ্চলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তারপরও খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এই বিদ্যমান তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি আকারে অব্যাহত থাকতে পারে, কারণ ওই সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম আছে। তবে যেহেতু সিলেটে শৈলক্ষেপ বৃষ্টি সংঘটিত হবে, পাহাড়ের পাদদেশে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাধাপ্রাপ্ত হয়ে তার ঊর্ধ্বগমন ঘটে, সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় সারি সারি মেঘমালা তৈরি করে বৃষ্টিপাতের প্রবণতা
বৃদ্ধি করে পাহাড়ের সম্মুখভাগে সাধারণত যে বৃষ্টিপাত ঘটে তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। এবং এই শৈলক্ষেপ বৃষ্টিপাতের সময় অনেক সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং পশ্চিম দিকের পশ্চিমা লঘুচাপের সাথে এই পূবলি বাতাসের সংমিশ্রণ হয়ে যে কোনো সময় বজ্রঝড় আমাদের পশ্চিমাঞ্চলেও তৈরি হতে পারে। এবং এই পশ্চিমা বাতাস এবং পূবলি বাতাসের সংমিশ্রণে কোনো সময় এই বজ্রঝড়ের পর তাপমাত্রা কিছুটা অবনমন করে আমাদের সারা বাংলাদেশের তাপমাত্রা কিছুটা কমিয়ে বিদ্যমান যে তাপপ্রবাহের যে তীব্রতা তা বহুলাংশে হ্রাস করে একটু স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরে বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে করে আবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মে মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং কোথাও 1 থেকে 2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্য হলো মে মাস উষ্ণতম মাস এবং এই মে মাসেই আমাদের যে রেকর্ডকৃত তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস তা 1972 সালের 18ই মে মাসেই সংঘটিত হয়েছিল। এবং প্রতি বছরই মে মাসে কিন্তু তাপপ্রবাহ থাকে। সেই কারণে আমরা আশঙ্কা করছি যে মে মাসেও এইরকম তাপপ্রবাহ থাকতে পারে, তবে তার এই ব্যক্তিকাল এবং এরিয়া কভারেজ অনেকটাই কম থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। রেকর্ড সবসময় একটা রেকর্ড থাকে। আমাদের যে বিদ্যমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন কোন এলাকায় পূর্বের রেকর্ডকে অতিক্রম করবে তার পর্যায়ভিত্তিক আবর্তনের দিনক্ষণ ঠিক থাকে না। যে সে 18ই মে 1972 সালে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। সুতরাং এই মে মাসের ওই দিনই বা আশেপাশে এই তাপমাত্রাকে অতিক্রম করবে মেট্রোলজিক্যাল ডেটা এবং অন্যান্য তথ্যপত্র অ্যানালাইসিস করলে এই যে পর্যায়ভিত্তিক আবর্তনের দিনক্ষণ ঠিক থাকে না। সেই কারণে আমরা আশা করছি যে এইবার যে এই তাপমাত্রা কোথাও 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং মে মাসে কোথাও 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে। তবে এইরকম সারা বাংলাদেশব্যাপী যে ব্যক্তিকাল মাস জুড়ে তার প্রবণতা মে মাসের শুরুতেই ব্রেক হতে যাচ্ছে। সেই কারণে আমরা এখন পর্যন্ত আশাবাদ ব্যক্ত করি যে মে মাসে এত ব্যক্তিকালের তাপপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা কম এবং পূর্বের রেকর্ডকে অতিক্রম করার প্রবণতাও আপাতত বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখছি না। বৈশ্বিক ক্লাইমেট ফ্যাক্টরসকে যদি আমরা বিবেচনায় নিয়ে কথা বলি তাহলে যেসব বছরে আপনার এল নিনো সক্রিয় অবস্থায় থাকে সেই সব বছর পৃথিবী একটু উষ্ণ থাকে। কারণ এল নিনো যে বছর সক্রিয় থাকে তখন আপনার বজ্র মেঘ তৈরির প্রবণতা কমে যায় এবং সাগরের যে বিস্তীর্ণ জলরাশি তার বাষ্পায়নের হার কমে যায়, স্পেশালি আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরেরও। সেই কারণে বাংলাদেশে কম সম্পৃক্ত জলীয় বাষ্পের আগমন ঘটেছে এবং কম মেঘমালা তৈরি হয়েছে। যেসব মেঘমালা তৈরি হয়েছে সেগুলোকে বলা হয় ফেয়ার কিউমুলাস, অর্থাৎ এই ধরনের মেঘমালা থেকে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকে। সুতরাং দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এই ব্যাপক এরিয়া জুড়ে তাপমাত্রার একটু আধিক্য রয়েছে। কারণ এই বছর এল নিনো সক্রিয় অবস্থায় ছিল এপ্রিলের 16 তারিখ পর্যন্ত এবং তার রেশ নিউট্রাল কন্ডিশনে যাওয়ার পূর্ব পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আমাদের ঊর্ধ্ব আকাশে একটি উচ্চচাপ বলয় আছে। এই উচ্চচাপ বলয় যদি তৈরি হয় তাহলে আমাদের যে সারফেসকে যে উত্তপ্ত করে সেই উত্তপ্ত বাতাস বিকিরণ করে ক্রমান্বয়ে ঠান্ডা হওয়ার যে প্রবণতা তা বাধাগ্রস্ত করে এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা হিট ট্র্যাপ তৈরি করে এই ক্রমাগতভাবে আমাদের এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তুলেছে। সেই কারণে মুজাফফরাবাদ হতে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলাদেশ, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইভেন থাইল্যান্ড পর্যন্ত যে হিট ট্র্যাপ তৈরি হয়েছে তাই এপ্রিল মাস জুড়েই আমাদের ভূপৃষ্ঠকে ক্রমাগতভাবে উত্তপ্ত করে এরিয়া কভারেজ বৃদ্ধি করে আমাদের স্মরণকালের ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ আমরা পর্যবেক্ষণ করেছি এবং আশা করি 1 তারিখের পর থেকে যে বৃষ্টিপাত হবে তাতে এই বিদ্যমান ট্র্যাপ
এবং পশ্চিমা লঘুচাপ তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে। পূবলি বাতাসের সাথে পশ্চিমা বাতাসের সংমিশ্রণে বজ্রমেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, বাংলাদেশ এবং দিল্লি ফুটহিল অফ হিমালয়তে বজ্রমেঘ তৈরির প্রবণতা বৃদ্ধি পেলে বিদ্যমান যে এই ব্যাপক বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে তার পরিসমাপ্তি ঘটবে এবং তীব্রতা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে 7 তারিখ পর্যন্ত, 7ই মে পর্যন্ত। তারপর ক্রমান্বয়ে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে নতুন করে আবার কোনো স্পেল শুরু হতে পারে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।